ভালোবাসা এমন একটা অনুভূতি যা কোনো কথা অথবা কোনো শব্দে প্রকাশ করা যায় না। ভালোবাসা মানেই কাউকে জয় করা নয়, বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। ভালোবাসা কখনো জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, বরং এটা হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে। এই ভালোবাসা কখনো কাঁদায়, আবার কখনো হাসায়। কেউ ভাইয়ের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দেয়। মানুষ এই ভালোবাসার জন্যই কতটা ত্যাগ স্বীকার করে তা কখনো বলে বোঝানো যায় না। আবার এই ভালোবাসার জন্যই মানুষ তার জীবন থেকে অনেক মূল্যবান জিনিসগুলোকেও হারিয়ে ফেলে, কিন্তু এতে তার বিন্দুমাত্র আফসোস হয় না। তো আজকে আমরা দেখব এরকম একটি অসাধারণ ভালোবাসার গল্প। এই মুভিটির গল্পটি এতটাই অসাধারণ যে এটা আপনাকে শেখাবে ভালোবাসার মানে কি। তাহলে চলুন শুরু করা যাক। তো গল্পটি শুরু হয় মার্সেল নামের একজন ছেলেকে নিয়ে। মার্সেল দিনের বেলায় ওয়াটার বোতল সাপ্লাই করে, আর রাতের বেলা সে না ঘুমিয়ে পার্কিং লটে কাজ করে। পার্কিং লটে কাজ করার এটাই ছিল মার্সেলের প্রথম দিন। সাধারণত এই পার্কিং লটে একজন বৃদ্ধ লোক কাজ করত, কিন্তু আজকে সে শহরের অন্য কোথাও যাবে। তাই এই সুযোগটিকে কাজে লাগিয়ে মার্সেল পার্কিং লটের কাজটি নিয়ে নেয়, কারণ মার্সেল সবসময় ছোটোখাটো কাজের সন্ধান করে। মার্সেল ছিল খুবই অসহায়, তাই যে কোনো কাজ তার খুব প্রয়োজন ছিল। মার্সেল তার কেবিনে বসে বক্সিনের ম্যাচ দেখছিল। তখন সেখানে জয়তী নামের একজন মেয়ে আসে। সে মার্সেলের হাতে একটি খাবার বাটি দেয় আর বলে, আমি সময় মতো এসেছি। তো তাকে দেখে মার্সেল অনেক অবাক হয়, আর সে মনে মনে ভাবে, সারাদিন কাজ করেও খাবার পায় না, আবার এই অচেনা মেয়ে আমাকে খাবার দিচ্ছে। মার্সেল তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কে? জয়তী চমকে গিয়ে বলে, তুমি কে? আমার দাদা কোথায়? এখানে আমরা বুঝতে পারি জয়তী চোখে দেখতে পায় না। মার্সেল তখন তাকে বলে, তোমার দাদা অন্য একটি শহরে গিয়েছে, তাই আমি তার জায়গায় আজকে এখানে কাজ করতে এসেছি। জয়তী তখন তাকে বলে, আমি অনেক দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি এটা আপনি। আমি ভেবেছিলাম এখানে আমার দাদা আছে। এই কথা বলেই জয়তী সেখান থেকে চলে যায়। সেদিন রাতে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই জয়তী বাইরে দাঁড়িয়ে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছে। জয়তীর একটি অভ্যাস ছিল, সে প্রতিদিনই পার্কিং লটে এসে তার পছন্দের একটি ড্রামা দেখত। জয়তীকে এভাবে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে মার্সেলের অনেক খারাপ লাগে। সে জয়তীর কাছে গিয়ে তাকে কেবিনের ভিতরে আসতে বলে। তখন সে কেবিনের ভিতরে এসে জয়তীর পছন্দের ড্রামা দেখত। জয়তী চোখে দেখতে না পেলেও সে শুনে শুনে সে ড্রামাটি অনেক এনজয় করে। এদিকে মার্সেল এক দৃষ্টিতে জয়তীর দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবে, যে সৃষ্টিকর্তা এত সুন্দর একটি মেয়েকে কেন এত বড় শাস্তি দিলেন? কিন্তু সৃষ্টিকর্তা নয়, বরং মার্সেলের জন্যই জয়তী অন্ধ হয়েছে। সেটা কিভাবে তা আমরা সামনে জানতে পারবো। বাড়িতে ফেরার সময় জয়তী মার্সেলকে সেই খাবারের বাটিটি দিয়ে যায়। এরপর মার্সেল যখন তার বাড়িতে ফিরে আসে, তখন সে জয়তীর দেওয়া খাবারগুলো খায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জয়তী একটি কল সেন্টারে কাজ করে। কল সেন্টারের যে ম্যানেজার ছিল সে জয়তীকে খারাপ নজরে দেখে। সে ম্যানেজার জয়তীকে তার কোম্পানির এমপ্লয়ি বানানোর জন্য ওয়াদা করে। ম্যানেজার যখন জয়তীর কাছ থেকে চলে যায়, জয়তীর অনেক রাগ হয়, কারণ জয়তী অন্ধ হলেও বুঝতে পারত যে সেই ম্যানেজার তাকে খারাপ নজরে দেখে। তারপরও জয়তী আবার স্বাভাবিক হয়ে স্মাইল করে, কারণ জয়তীর কাছে কাজ করার মতো আর কোনো কিছুই নেই। সে যদি এই চাকরিটি ছেড়ে দেয় তাহলে সে খাবে কি, বা তার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? জয়তীর এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। জয়তী যদি চোখে দেখতে পেত তাহলে হয়তো জয়তীর জীবনে এতটা অসুবিধা হতো না। কিন্তু তারপরও জীবনের এরকম কঠিন পরিস্থিতিতে জয়তী সবসময় হাসিখুশি থাকত। পরের দিন মার্সেল একটি বক্সিং জিমে যায়। সেই জিমের বসকে মার্সেল সরি বলে, কিন্তু সেই বস মার্সেলের দিকে তাকায় না। সেখানে বসে থাকা জিমের ম্যানেজার সেই বসকে বলে, অতীতের সকল ঘটনাগুলোকে ভুলে যাও, চলো নতুন করে কিছু শুরু করি। এ কথা শুনে বস খুব রাগ করে আর বলে, আমি বাচ্চাদেরকে ঠিকমতো খাওয়াতে পারতাম না, কারণ ওর জন্য আমি সবকিছু বিক্রি করে দিয়েছি। এ কথা শুনে ম্যানেজার সেখান থেকে চলে যায়। এরপর সেই ম্যানেজার মার্সেলকে নিয়ে সেই বক্সিং জিমের ভেতরে আসে। সে তার অন্যান্য স্টুডেন্টদের সাথে মার্সেলকে পরিচয় করিয়ে দেয়। সে বলে, 1999 সালে ইন্টারন্যাশনাল বক্সিং কম্পিটিশনে প্রায় অনেকগুলো ম্যাচ বার্সেলোনা জিতেছে। সেখানে জো নামের একজন বক্সার ছিল। অনেক বছর আগে মার্সেল জোকেও হারিয়ে দিয়েছিল, কিন্তু বর্তমানে যে বক্সারদের মধ্যে টপার, সে মার্সেলকে বলে, তুমি তো আমাকে অনেক দিন আগে হারিয়ে দিয়েছো, কিন্তু এখন আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি কখনো আমার সাথে জিততে পারবে না। কিন্তু মার্সেল তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না। মার্সেল সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে সে বস আসে, যার কাছে মার্সেল কিছুক্ষণ আগেই ক্ষমা চাইছিল। সে মার্সেলকে অ্যাপ্রিসিয়েট করে আর বলে, তুমিই পারবে, তোমার জয়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা উচিত।
কিন্তু মার্সেল বলে আমার দ্বারা এগুলো কখনোই সম্ভব নয়। জিমের বস তখন রাগ করে মার্সেলকে একটি চড় দেয়। মার্সেল তাকে সরি বলে এবং সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা যখন মার্সেল সে পার্কিং লটে কাজ করতে আসে তখন সেখানে জয়তী ড্রামা দেখার জন্য চলে আসে। মার্সেল মুগ্ধ হয়। জয়তী টিভিতে কোন ক্যারেক্টার কখন কি করছে, তারা কি কাপড় পরছে, এসব কিছুই মার্সেল জয়তীকে বলে। মার্সেল সারাদিন কাজ করে, তাই তার পা থেকে প্রচুর দুর্গন্ধ আসছিল। জয়তী মার্সেলকে বলে জানালাগুলো খুলে দেওয়ার জন্য, কারণ এত পরিমাণ দুর্গন্ধ যে সে বসে থাকতে পারছে না। কিন্তু জয়তী বুঝতে পারছিল না যে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। এরপর সেই ড্রামা শেষ করে জয়তী তার বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে যাওয়ার সময় মার্সেল তাকে সেই বাড়িতে ফেরত দেয়। সেই সময় জয়তী মার্সেলের দিকে তার হাত বাড়িয়ে দেয় এবং তার নাম বলে। তার সাথে সে হাত মেলাতে লজ্জাবোধ করছিল। আসলে মার্সেল নিশ্চুপ স্বভাবের মানুষ ছিল, সে মানুষের সাথে তেমন একটা কথা বলে না। এরপর মার্সেল যখন জয়তীর সঙ্গে হাত মেলায় তখন জয়তী তাকে বলে তোমার হাত খুবই শক্ত, তুমি কি কাজ করো? মার্সেল তার কোনো প্রশ্নের জবাবই দেয় না। জয়তী তখন সেখান থেকে চলে যায়। পরের দিন সে কেবিনে জয়তী আসার পূর্বেই মার্সেল সেখানকার জানালাগুলো খুলে দেয়। আর আজকে সে একটি নতুন জুতো পরে আসে, সেই সঙ্গে তার জ্যাকেটটাও পরিষ্কার করে নেয়। সেই কেবিনের ভেতর মার্সেলের কাছ থেকে কোনো দুর্গন্ধ আসছে কিনা সেটাও চেক করে। মার্সেল তখন জয়তীর হেঁটে আসার শব্দ পায়। সে তার চোখ বন্ধ করে জয়তীকে অনুভব করতে থাকে। আসার সঙ্গে সঙ্গে জয়তী মার্সেলকে জিজ্ঞাসা করে তুমি কি আজকে নতুন জুতো পরেছ? আমি কিন্তু গন্ধ শুনে সব বুঝতে পারি। মার্সেল বলে কই না তো, এই জুতো তো আমি কিছুদিন আগেই নিয়েছি। জয়তী এবং মার্সেল দুজনেই তখন সেই ড্রামা দেখতে থাকে। সেই ড্রামাতে ইমোশনাল সিন দেখে জয়তী কান্না শুরু করে। মার্সেল বলে তুমি তো দেখতে পাও না, না দেখে তোমার এই অবস্থা। জয়তী তখন বলে আমি দেখতে পাই না ঠিকই, কিন্তু আমি তোমার চাইতেও বেশি অনুভব করতে পারি। তুমি চোখে দেখতে পারলেও আমি আমার মন দিয়ে সবকিছু দেখি, আর মন দিয়ে পৃথিবীর সবকিছু অনুভূতিগুলোকে অনুভব করতে পারি। এরপর ড্রামা শেষ করে জয়তী তার বাড়ির দিকে ফিরছিল। তখন রাস্তা দিয়ে একটি গাড়ি জোরে জোরে হর্ন বাজিয়ে জয়তীর দিকে আসছিল। জয়তী ভয় পেয়ে নিচে পড়ে যায়। সেই রাস্তাটির একপাশে কাচের একটি বোতল রাখা ছিল। বোতলগুলো মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। জয়তী সে কাচের টুকরোগুলোর উপর হাত রাখতে যাচ্ছিল, কিন্তু তখন মার্সেল তাকে এসে আটকায়। জয়তী তার পায়ে প্রচুর ব্যথা পেয়েছিল, তাই মার্সেল তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর তারা ট্রিটমেন্ট শেষ করে যখন তাদের বাড়ির দিকে ফিরছিল তখন জয়তী মার্সেলকে বলে এখন পর্যন্ত তো তোমার নামটাই জানা হলো না, তোমার নাম কি? এরপর মার্সেল তার নাম জানায়। পরে জয়তী তার নাম জানার পর প্রচুর হাসতে থাকে। মার্সেল তখন তাকে বলে তুমি হাসছো কেন? তখন জয়তী বলে তুমি কি ফরেনার মার্সেল? এটা আবার কেমন নাম? আমাদের দেশের মানুষের তো এরকম নাম থাকে না। এরপর তারা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন জয়তী তার পায়ে ব্যথা পাচ্ছিল। জয়তী তখন মার্সেলকে একটু রাস্তায় বিশ্রাম নিতে বলে, কিন্তু মার্সেল সেটা না করে জয়তীকে তার পিঠের উপর নেয়। এরপর মার্সেল তাকে পিঠে নিয়ে অনেক দূর পর্যন্ত যায়। মার্সেল জয়তীকে বলে তোমার বাড়িটি কোন দিকে? জয়তী বলে বাম দিকে। মার্সেল যখন বাম দিকে তাকায় তখন সে সেখানে অনেক উঁচু একটি সিঁড়ি দেখতে পায়। মার্সেল তখন সেই সিঁড়ি বেয়ে বাড়ির কাছে পৌঁছে দেয়। জয়তী মার্সেলকে দুটি ম্যাজিক শোয়ের টিকিট দেয় আর বলে তোমার যদি কোনো কাছের বন্ধু থাকে তাকে নিয়ে এই শোটি দেখতে যেও। মার্সেল তাকে বলে আমার কোনো বন্ধু নেই। তখন জয়তী বলে তাতে কি হয়েছে, আমি আছি তো। রাতের বেলা জয়তী শুয়ে শুয়ে মার্সেলের কথাই চিন্তা করছিল। পরের দিন জয়তী একটি বিউটি পার্লারে যায়, কারণ আজকে সে মার্সেলের সঙ্গে সে মিউজিক শোতে যাবে। জয়তী সে বিউটি পার্লার থেকে রেডি হয়ে একটি আয়নার সামনে দাঁড়ায়। সে আয়নার দিকে তাকিয়ে নিজেকে অনুভব করতে থাকে। এরপর জয়তী মার্সেলের সাথে দেখা করে। মার্সেল তাকে দেখে অবাক হয়, কারণ মার্সেল জয়তীকে একটি ভিন্ন রূপে দেখছে। তখন তারা দুজনে মিলে সেই মিউজিক শোতে যায়। মিউজিক শোটিতে কি কি ঘটছিল মার্সেল জয়তীকে সব খুলে বলছিল। মিউজিক শেষ করে তারা দুজন ডিনার করতে যায়। সেখানে গিয়ে জয়তী মার্সেলের কাছে তার অতীত সম্পর্কে জানতে চায়। মার্সেলের অতীত সম্পর্কে কথা উঠতেই সে অনেক রেগে যায়। সে জয়তীকে বলে আমার সম্পর্কে এত কিছু জেনে তোমার কি দরকার? তোমাকে বন্ধু ভেবেছি বলে এতটা ঘনিষ্ঠ হতে যেও না। মার্সেলের এরকম ব্যবহারে জয়তী খুবই কষ্ট পায়। তখন সে এখান থেকে তার বাড়ির দিকে রওনা হয়। এরপর জয়তী যখন তার বাড়িতে পৌঁছায় তখন সে মার্সেলকে সরি বলে। সে আরও বলে তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এরপর মার্সেল বলে আমার বয়স এখন 30 বছর। আমি আমার এই বয়সে একজন বক্সার ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম খারাপ একটি মানুষ, কিন্তু আমি এখন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। আমি তোমাকে এই কথাগুলো এই জন্যই বলতে চাইনি, কারণ আমি নিজেই নিজের প্রতি লজ্জিত।
পরের দৃশ্যে কল সেন্টারের ম্যানেজার জয়তীকে তার কেবিনে ডেকে নিয়ে আসে। সে জয়তীকে একটি উপহার দেয়। উপহার দেওয়ার সময় সে জেনে বুঝে জয়তীর হাতে টাচ করে। সে জয়তীর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জয়তী কাজের অজুহাত দেখিয়ে সেখান থেকে পালিয়ে আসতে চায়। অন্যদিকে মার্সেল সেই জিমের বস আর ম্যানেজারের সঙ্গে একটি হোটেলে দেখা করে। জিমের বস তখন মার্সেলকে বলে, এত বছর ধরে তুমি কোথায় ছিলে? কিন্তু মার্সেল কিছুই বলে না। জিমের বস তখন মার্সেলকে আবার বক্সিং খেলা শুরু করতে বলে, কিন্তু মার্সেলও মানা করে দেয়। এতে জিমের বস আবার রেগে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মার্সেল তাকে বলে, আমি প্রায় 4 বছর 3 মাস ধরে জেলে ছিলাম। এখানে আমরা মার্সেলের অতীত দেখতে পাই। বক্সিং ছেড়ে দেওয়ার পরে মার্সেল ড্রিঙ্ক করতে শুরু করে। সে তার পাওনা টাকাগুলো উসুল করার জন্য মানুষদেরকে ধরে ধরে মারত। একদিন সে একজন লোককে প্রচুর মারে, কিন্তু তখনই দরজায় কেউ নক করে। আর এখানে আমরা আবার মার্সেলের প্রেজেন্ট দেখতে পাই। মার্সেল একটি হসপিটালে আসে। সেখানে সেই লোকটি ছিল যাকে 4 বছর পূর্বে মার্সেল অনেক মেরেছিল, কিন্তু সেই লোকটির পুরো শরীর পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। মার্সেল হসপিটালে এই লোকটিকে দেখতে এসেছে। মার্সেল কি একটি উপহার দেয় আর বলে, তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে তাকেই উপহারটি দিও। অন্যদিকে জয়তী তার বাড়ির কাছে আসে। জয়তীর পিছু করতে করতে আর অফিসের ম্যানেজার এখানে চলে আসে। সে জোর করে জয়তীর ঘরে ঢুকে পড়ে। জয়তী তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেই কল সেন্টারের ম্যানেজার জয়তীর সঙ্গে খুব খারাপ কিছু করতে চায়। জয়তী তার হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে। সে সাহায্য পাওয়ার জন্য চিৎকার করতে থাকে। এ কারণে সেই ম্যানেজার জয়তীকে প্রচুর মারে। সে জয়তীর সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছিল, কিন্তু তখনই দরজার সামনে মার্সেল আসে। সে জয়তীর এই অবস্থা দেখে সহ্য করতে পারে না। কল সেন্টার ম্যানেজারকে মার্সেলও অনেক মারে। ম্যানেজার মার্সেলকে বলে, তুমি আমাকে মারছো কেন? আমি জয়তীর অফিসের ম্যানেজার, আর আমি এখানে চা খেতে এসেছি। কিন্তু মার্সেলিন এতটাই রেগে যায় যে সেই ম্যানেজারের গলা চিপে ধরে। জয়তী যখন মার্সেলকে অনেকবার থামতে বলে তখন মার্সেল শান্ত হয়। এরপর মার্সেল সেই ম্যানেজারের গলা আরও জোরে চেপে ধরে আর বলে, নেক্সট টাইম যদি জয়তীর আশেপাশেও তোকে দেখেছি তাহলে তোকে আমি হত্যা করে ফেলবো। সেই ম্যানেজার সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তুমি এটা কেন করলে? সে যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমি কি করব? মার্সেল বলে, তুমি এখনও সেখানে কাজ করতে চাও? জয়তী বলে, আমি বাঁচতে চাই। বেঁচে থাকার জন্য আমার একটি চাকরির খুবই প্রয়োজন। মার্সেল বলে, আমি তোমার দেখাশোনা করব। জয়তী বলে, তুমি কি আমার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেবে? তুমি আজকে যেটা করছো সেটা একদমই ঠিক করোনি। চাকরি না থাকলে আমি এমনিতেই না খেয়ে মারা যাব। আর প্রতিবারেই কি তুমি আমাকে এভাবে রক্ষা করতে আসবে? এ কথা বলে জয়তী কান্না করতে করতে মার্সেলকে সেখান থেকে চলে যেতে বলে। জয়তী তখন একা একা বাড়িতে এসে অনেক কান্না করে। সে একটি টর্চ লাইট তার চোখের দিকে ধরে, আর সে মনে মনে ভাবে, এই আলো যে আমার জীবনে কতটুকু প্রয়োজন, যারা চোখে দেখতে পায় না তারা ছাড়া আর কেউ বুঝবে না। আর এই জায়গাটা মার্সেলের খুবই পছন্দের একটি জায়গা। জয়তী সেই জায়গা থেকে 2টি পাথর হাতে নেয়। এরপর জয়তী একটি পাথর তার নিজের কাছে রাখে, আর আরেকটি পাথর সে মার্সেলকে গিফট করে। জয়তী তখন মার্সেলের উপর হাত রাখে আর বলে, তোমাকে যে পাথরটি দিয়েছি সেটা হলো আমি, আর আমি যে পাথরটি নিয়েছি সেটা হলো তুমি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মার্সেল বক্সিং খেলার প্র্যাকটিস করছে, অর্থাৎ সে আবার বক্সিং খেলাতে ফিরবে। মার্সেল দিনরাত অনেক পরিশ্রম করে। দিনের বেলা সে পানি ডেলিভারি করে, আর রাতের বেলা সে ট্রেনিং করে। এরপর মার্সেল জয়তীর বাড়িতে গিয়ে তার বাড়িটির সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলে। জয়তী বাড়িতে থাকা খারাপ জিনিসগুলোকে সে মেরামত করে দেয়। সেই সাথে সে পুরো বাড়িটি তার মনের মতো করে গুছিয়ে দেয়। ঘর গুছানো কমপ্লিট হয়ে গেলে মার্সেল জয়তীকে পুরো বাড়িটি ঘুরে দেখায়। এরপর তারা একটি জায়গাতে দাঁড়িয়ে কথা বলে। তখন মার্সেলের চেহারা স্পর্শ করতে থাকে আর বলে, আমার জীবনে একটিবারের জন্য হলেও আমি তোমাকে দেখতে চাই। আর তারা প্রথমবারের মতো দুজন দুজনের কাছে আসে। পরদিন মার্সেল টুর্নামেন্টে যায়। সে সেখানকার প্রতিটি ম্যাচে জিতে। মার্সেল তার প্রতিপক্ষকে একটি ঘুষি দিয়েই কুপকাত করে ফেলে। অন্যদিকে জয়তী বাড়িতে বসে মার্সেলের জ্যাকেট পরে বক্সিং খেলার ইশারা করতে থাকে। তাদের দুজনের জীবন খুব ভালোভাবেই চলছিল। তারা একে অপরের সঙ্গে অনেক হ্যাপি ছিল। জয়তী এবং মার্সেল দুজনে মিলে জয়তীর মা বাবার কবরের কাছে যায়। মার্সেলকে সেখানে তার মা বাবার ছবি দেখায়। সে সেখানে মার্সেলকে তার অতীতের কথা বলে। জয়তী বলে, একদিন সে তার মা বাবার সঙ্গে ট্রিপ থেকে বাড়িতে ফিরছিল। সেদিন রাতে রাস্তায় খুব বৃষ্টি হচ্ছিল, আর ড্রাইভিং করছিল জয়তী নিজেই। তখন জয়তী বাইরের দিকে তাকিয়ে দেখে একজন মানুষের শরীরে আগুন লেগে গিয়েছে, আর সে বিল্ডিং থেকে নিচে পড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে জয়তীর মনোযোগ পুরোপুরি সেদিকেই চলে যায়। ফলে অপর পাশ থেকে গাড়ি আসায় সেই গাড়ির সঙ্গে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্টের কারণে জয়তী তার চোখ দুটোকে হারিয়ে ফেলে। সেই সাথে তার মা ও বাবাও সেখানেই মারা যায়।
মার্সেল জয়তীর কথা শুনে অনেক অবাক হয়ে যায়। তখন মার্সেলের মনে পড়ে সে যখন একটি লোককে টাকার জন্য মারছিল, সে বাড়িটির দরজাতে পুলিশ এসে নক করে। মার্সেল যখন সেই দরজাটির কাছে যায়, তখন সেই লোকটি নিজের শরীরে কেরোসিন তেলে আগুন লাগিয়ে দেয় আর সেই বিল্ডিংটি থেকে লাফ দেয়। মার্সেল সেই লোকটিকে বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু আগুনের তাপের কারণে সে তার হাত ছেড়ে দেয়। মার্সেল সেদিন সেই জানালা দিয়ে দুটি গাড়ির অ্যাক্সিডেন্ট দেখছিল, আর সেদিনে সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল জয়তী এবং তার পরিবারের সঙ্গে। আজকে জয়তী এই অবস্থার কারণে মার্সেল নিজেই নিজেকে অনেক দোষী মনে করে। সে মাটিতে বসে চিৎকার করে কাঁদতে থাকে। আসলে আমাদের জীবনের কিছু ছোট ছোট ভুলের কারণে কখনো কখনো কোনো মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। এরপর মার্সেল এবং জয়তী ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে বলে জয়তীর ইমিডিয়েটলি অপারেশনের প্রয়োজন, কারণ 1 মাসের মধ্যেই যদি জয়তীর চোখ অপারেশন না করা হয় তাহলে সে সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে। কিন্তু জয়তীর চোখ অপারেশন করার জন্য আরও 2টি চোখের প্রয়োজন। ডাক্তার মার্সেলকে বলে আমেরিকা থেকে তুমি অনায়াসে চোখের ব্যবস্থা করতে পারবে, কিন্তু এটা করার জন্য অনেক টাকার দরকার। টাকা জোগাড় করার জন্য মার্সেল বক্সার জয়ের কাছে যায়, যাকে মার্সেল অনেক আগেই হারিয়েছিল, কিন্তু বর্তমানে সেও সবচাইতে শক্তিশালী বক্সার হয়েছে। পরের দিন মার্সেল জয়তীকে একটি পার্কে ঘুরতে নিয়ে যায়। তারা দুজন সেখানে অনেক মজা করে। মার্সেল জয়তীকে অপারেশনের কথা বলে। জয়তী তখন মানা করে দেয়, কারণ সে জানে অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। জয়তী মনে করে সে তার নিজের ভুলের জন্যই তার মা বাবাকে হারিয়েছে, আর সে চোখে দেখতে পায় না। এটা তার জন্য একটি শাস্তি স্বরূপ। মার্সেল তখন রেগে যায় আর বলে, তুমি কি আমাকে দেখতে চাও না? আমাদের যখন বিয়ে হবে তখন আমাদের বাচ্চা হবে, তুমি কি তাদেরকেও দেখতে চাইবে না? পরের দৃশ্যে জয় মার্সেলকে একটি লোকের সঙ্গে দেখা করায়। লোকটি মার্সেলকে থাইল্যান্ডে হওয়া একটি ইলিগাল ম্যাচের ব্যাপারে বলে। সে মার্সেলকে বলে, এই ম্যাচটি খেলার জন্য আমি তোমাকে অনেক টাকা দেব, কিন্তু এটা যেহেতু ইলিগাল ম্যাচ, তাই যদি কোনো কারণে তুমি ধরা পড়ে যাও তাহলে তোমার অনেক বিপদ হবে, সেই সাথে তোমার পরিবারেরও। সে মার্সেলকে টাকার জন্য ফোন দেয়। মার্সেলও তার বাড়িতে এসে তার যত আইডি কার্ড আছে সবগুলো পুড়িয়ে ফেলে, যাতে করে সে যদি ধরা খেয়ে যায় তাহলে কেউ যেন তার আসল পরিচয় খুঁজে না পায়। এরপর হসপিটালে জয়তীর অপারেশনের দিন চলে আসে। জয়তী সেদিন খুবই খুশি ছিল, কারণ সে অপারেশনের পরে মার্সেলকে দেখতে পাবে। জয়তী মার্সেলকে বলে, অনেক ইচ্ছে আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেয়ে সবার প্রথমে তোমাকে দেখতে চাই। মার্সেল জয়তীকে বলে, এত আশা করো না, কি হবে যদি আমি তোমার কল্পনার থেকেও অনেক বেশি কুৎসিত হই। এ কথা বলেই তারা দুজনে সেখানে হাসতে শুরু করে। মার্সেলও জয়তীকে অপারেশন থিয়েটারের সামনে পর্যন্ত দিয়ে চলে আসে বক্সিংয়ে। এরপর সেই লোকটি মার্সেলকে ফোন করে ডেকে নেয়। সে মার্সেলকে একটি নতুন পরিচয়ের পাসপোর্ট আর একটি নাম দেয়। সে তার নাম রাখে হাবসন। এর আগে মার্সেল জয়তীর দেওয়া সে পাথরটি হাতে নিয়ে তার কথা মনে করে। এটা ছিল এমন একটি খেলা যেটাতে কোনো রুলস নেই। এই খেলাটি দুজনের মধ্যে একজন হয়, হয়তো কেউ মারা যায় আর কেউ অজ্ঞান হয়ে পড়ে। মার্সেলকে এই খেলাটির রুলসের ব্যাপারে বলে। এরপর ফাইট শুরু হয়। মার্সেলের বিপক্ষে যে ফাইটার ছিল সে ছিল খুবই শক্তিশালী। সে মার্সেলকে মারতে মারতে রক্তাক্ত করে দেয়, কিন্তু অবশেষে মার্সেল সে ফাইটারের সাথে লড়াই করতে পারে। সেই ফাইটার অজ্ঞান হয়ে যায় আর মার্সেল জিতে যায়। কিন্তু এতে জয় খুশি হয় না, কারণ জয় মার্সেলের বিপক্ষে অনেক টাকা বাজি ধরেছে। এদিকে জয়তীর অপারেশন সাকসেসফুল হয়। মার্সেল আবার তার দেশ কোরিয়াতে ফিরে আসে। মার্সেল ও জয়তীর ব্যাপারে জিমের সেই ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলছিল। তখন সেখানে দূর থেকে একটি গাড়ি আসে আর মার্সেল অ্যাক্সিডেন্ট করে। মার্সেল সেখানে প্রচুর আঘাত পায়। তখন সে গাড়ি থেকে দুজন ব্যক্তি বাইরে আসে। একজন ব্যক্তি মার্সেলের কাছে থাকা টাকাগুলো নিয়ে যায় আর অন্যজন মার্সেলের পিঠে একটি ছুরি ঢুকিয়ে দেয়। সেখানে রাস্তার পাশ থেকে অন্য একটি গাড়ি আসছিল, তাই সেই দুজন ব্যক্তির সেখান থেকে পালিয়ে যায়। আর সেই অপর পাশে থাকা গাড়িটিতে আমরা জয়কে দেখতে পাই। মার্সেল রাস্তায় আহত অবস্থায় পড়েছিল। অন্যদিকে আমরা জয়তীকে দেখতে পাই সে মার্সেলের ব্যাপারে অনেক চিন্তা করছিল। জয়তী ডক্টরকে মার্সেলের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং সে মার্সেলকে অনেক মিস করে। সে মার্সেল ফিরে আসার অপেক্ষা করে, কিন্তু অনেকগুলো দিন কেটে যায়। এই অনেকগুলো দিন কেটে যাওয়ার পরও মার্সেল তার কাছে ফিরে আসে না। জয়তী পুলিশের কাছে গিয়ে মার্সেলের ব্যাপারে মিসিং ডায়েরি করতে যায়, কিন্তু এতে কোনো কাজ হয় না, কারণ জয়তীর কাছে মার্সেলের কোনো আইডি কার্ড ছিল না। তাই পুলিশ তার কমপ্লেনটি নেয় না। এদিকে জয়তীকে সেই বাড়ির মালিক জয়তীকে তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কারণ অনেকদিন থেকে জয়তী তাকে ঘর ভাড়া দিতে পারে না। জয়তী সেই বাড়িটি ছেড়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই সে মার্সেলের পক্ষ থেকে একটি পার্সেল পায়। এটা ছিল সেই উপহার যেটি একটি হসপিটালের নার্স মার্সেলকে তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য দিয়েছিল। সেই উপহারটির গায়ে সেই নার্স এবং হসপিটালটির নাম লেখা ছিল।
জয়তী খুব তাড়াতাড়ি সেই হসপিটালটিতে চলে যায়। সে সেখানে গিয়ে সেই নার্সের পুড়ে যাওয়া লোকটির সাথে দেখা করে। জয়তী সে হসপিটালের কাছ থেকে জানতে পারে যে তাদের তিনজনের জীবন কিভাবে একে অপরের সঙ্গে জড়িত আছে। জয়তী তখন তাদের দুজনের পছন্দের সেই জায়গাটিতে যায় যেখানে তারা দুজন সব সময় যেত। সেখানে বসে বসে জয়তী মার্সেলকে অনেক মিস করে। জয়তী তার বাড়িতে গিয়ে মার্সেলের একটি স্ট্যাচু তৈরি করে, কারণ জয়তী মার্সেলের চেহারায় তার হাত বুলিয়ে দিয়েছিল, তার চেহারার অবয়ব মনে রেখেছে। জয়তী সেখানে অনেক কান্না করে। সে মনে মনে ভাবে সে তার জীবনে সবচেয়ে বড় পাওয়াটাকেই হারিয়ে ফেলেছে। এরপর 2 বছর কেটে যায়। শপের মালিক জয়তীকে বলে, তোমার কি বিয়ে হয়েছে? জয়তী তখন তাকে মিথ্যে বলে। সে বলে, হ্যাঁ আমার বিয়ে হয়েছে আর আমার 2টো বাচ্চা আছে। আসলে জয়তী মাটি দিয়ে নানা ধরনের জিনিসপত্র তৈরি করে এবং সে এই জিনিসপত্রগুলো এই মালিকের কাছেই দিত। সে তার শপে জয়তী তৈরি জিনিসগুলো বিক্রি করত। এতে করে জয়তী কিছু অর্থ পেত। পাশাপাশি জয়তী একটি হসপিটালে কাজ করে। সে প্যারালাইসিস রোগীদের সেবা করে। জয়তী একটি বেডে বসে সেই বেডের পেশেন্টকে সেবা করছিল। তখন জয়তীর গলার শব্দ পেয়ে একটি বেডে থাকা পেশেন্ট তার দিকে তাকায়, আর এটা ছিল মার্সেল। আসলে সেদিনে সেই অ্যাক্সিডেন্টের কারণে মার্সেলের পুরো শরীর প্যারালাইজড হয়েছে। এই কারণে মার্সেল জয়তীর সঙ্গে দেখা করতে যেতে পারেনি। মার্সেল জয়তীর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তখন মার্সেল বুঝতে পারে যে এটাই জয়তী। তখন সে আর জয়তীর দিকে তাকায় না। জয়তী তখন মার্সেলের কাছে আসে আর বলে, তুমি কি এখানে নতুন এসেছো? তখন অন্য বেডে থাকা একজন পেশেন্ট বলে, হ্যাঁ ও নতুন এসেছে। কিন্তু মার্সেল কোনো কিছু বলে না। জয়তী তখন মার্সেলের বেডে বসে মেসেজ করে দেয়। মার্সেলের চোখ দিয়ে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়ে। জয়তী যখন মার্সেলের পিঠে ম্যাসাজ করছিল তখন জয়তীর কাছেই পেশেন্টকে চেনা চেনা মনে হয়, কারণ জয়তী বক্সিং খেলার পর মার্সেলকে সবসময় ম্যাসাজ করে দিত। জয়তী তখন সে ব্যক্তির নেম প্লেটের দিকে তাকায় আর সে জানতে পারে এই বেডের পেশেন্টের নাম হাফসান, কারণ মার্সেল নতুন পাসপোর্টের আইডি কার্ডে হাফসান নামটি দেওয়া আছে। এটা দেখে জয়তী অনেক হতাশ হয়। এরপর সে চলে যাওয়ার সময় মার্সেলকে বলে, তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর আমরা মার্সেলের হাতে জয়তীর দেওয়া সে পাথরটি দেখতে পাই। মার্সেল আজও তার কাছে জয়তীর দেওয়া সে পাথরটিকে আগলে রেখেছে। আসলে ভালোবাসাটাই এমন, কাউকে কখনো মন থেকে ভালোবাসলে তার দেওয়া সামান্য জিনিসটি নিজের কাছে এক অমূল্য রত্ন মনে হয়। মার্সেলও বেডে শুয়ে শুয়ে অনেক কান্না করে। কিছুদিন পর মার্সেল সুস্থ হয়ে ওঠে। সেদিন মার্সেল কুকুরটিকে সাথে নিয়ে মার্কেটের দিকে যাচ্ছিল। এরপর জয়তীর সাথে থাকা কুকুরটি মার্সেলের ঘ্রাণ পায়। সে দৌড়ে মার্সেলের কাছে আসে। কুকুরটির সাথে ধাক্কা খেয়ে মার্সেল নিচে পড়ে যায়। কুকুরটি মার্সেলকে চিনতে পেরেছে। সে অনেক খুশি ছিল। কুকুরটি জয়তীকে বোঝানোর চেষ্টা করে যে এটাই মার্সেল। জয়তী তখন সেই কুকুরটিকে সামলে নেয়। জয়তী তাকে সরে বলে। মার্সেলকে দেখে জয়তীর মনে পড়ে এটা তো সেই বেডের পেশেন্ট। সে মার্সেলকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাবে? আমাকে বলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কিন্তু মার্সেল তাকে কোনো কিছুই বলে না। সে সেখান থেকে দ্রুত উঠে চলে যায়। মার্সেলের কুকুরটি তাকে জোরে জোরে ডাকছিল। কুকুরটি তার কাছে যাওয়ার অনেক চেষ্টা করে। জয়তী কুকুরটিকে ধরে রেখে এক দৃষ্টিতে মার্সেলের দিকে তাকিয়েছিল। এদিকে মার্সেল নিজেকে ধরে রাখতে পারছিল না। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কান্না করে ফেলে। জয়তীর সঙ্গে কাটানো স্মৃতিগুলো আজ যেন তাকে গ্রাস করে ফেলছে। সে চিৎকার করে জয়তীকে বলতে চায় যে আমি তোমার মার্সেল, কিন্তু সে চাইলেও এ কথা বলতে পারে না, কারণ মার্সেল এখন আগের মতো নেই। তার চেহারা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এখন ঠিকমতো চলাফেরাও করতে পারে না। সে তার অসুস্থ জীবনের সঙ্গে জয়তীকে জড়িয়ে তার জীবনটি নষ্ট করতে চায় না। অন্যদিকে জয়তী সেই শপটিতে চলে আসে। কুকুরটি তখনও জয়তীকে বোঝানোর চেষ্টা করে যে সেটাই মার্সেল। কুকুরটি বারবার বাইরে চলে যাওয়ার চেষ্টা করছিল, আর এতক্ষণে জয়তী বুঝতে পারে যে সেটাই ছিল মার্সেল। জয়তী তখন সেখান থেকে দৌড়ে মার্সেলকে আটকাতে যায়, কিন্তু ততক্ষণে মার্সেলও তাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। মার্সেলকে খুঁজতে খুঁজতে জয়তী প্রচুর কান্না করছিল। সে অনেক খোঁজাখুঁজি করেও মার্সেলকে কোথাও দেখতে পায় না, আর সে সহ্য করতে না পেরে রাস্তায় বসে বসে জোরে জোরে চিৎকার করে কান্না করে, কারণ এতদিন পর সে মার্সেলকে পেয়েও চিনতে পারেনি। এদিকে মার্সেল বাসে করে কোথাও চলে যাচ্ছিল। জয়তী তাকে নানাভাবে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ করে জয়তী সেই জায়গাটির কথা মনে পড়ে যায় যেখানে সে এবং মার্সেল অনেকগুলো সময়ও কাটিয়েছে। জয়তী তাড়াতাড়ি করে সেখানে যায়, আর দূর থেকে সে মার্সেলকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। জয়তী মার্সেলের কাছে যায়। সে মার্সেলকে বলে, তুমি এতটাই স্বার্থপর কিভাবে হলে? আমি তোমাকে বলেছিলাম না যে আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়ে তোমাকে দেখতে চাই? তাহলে কোন অপরাধে তুমি আমাকে এতটা কষ্ট দিলে? মার্সেল তার কথার কোনো জবাব দেয় না। জয়তী মার্সেলের চেহারা স্পর্শ করে আর বলে,
এই চেহারা দেখার জন্য আমি যে কতটা ছটফট করেছিলাম তা তোমাকে বলে বোঝাতে পারবো না। এরপর মার্সেল ও জয়তী দুজনকে জড়িয়ে ধরে। তাদের জীবনের নানা সংগ্রাম ও বাধা বিপত্তির পর আজ তারা এক হতে পেরেছে। আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় এই মুভিটির সত্যিকারের ভালোবাসার গল্পটি। আসলে ভালোবাসাগুলো এমনই হয় যেখানে না থাকে কোনো স্বার্থ, না থাকে পাওয়ার কোনো কিছু, কিন্তু শুধুমাত্র ভালোবাসা নামক সম্পর্কের এক অদ্ভুত অনুভূতির কারণে দুজনের জন্য এতটা স্যাক্রিফাইস করার পরও যখন তারা এক হতে পারে, তখন সেই দুটি মানুষের জীবনে পাওয়ার মতো আর কোনো কিছুই থাকে না। তাদের কাছে মনে হয় ভালোবাসার মানুষটিকে পাওয়াই যেন জীবনের সবচাইতে বড় সার্থকতা। আর এরই নাম হলো ভালোবাসা। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন মুভির গল্প পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন।